স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন সংবাদ পর্যালোচনামূলক ও বিশ্লেষণধর্মী অনুষ্ঠান নিউজ অ্যান্ড ভিউজের সাথে আছে তাইমুর রশিদ। আমার সাথে আজকে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, আছেন এবি পার্টির সভাপতি মুজিবুর রহমান মঞ্জু। আপনাদের দুজনকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। দর্শক, স্টুডিও আলোচনা আগে একটু দিনের সবশেষ গুরুত্বপূর্ণ খবরগুলোর দিকে যদি একটু দৃষ্টি দেই। নিঃসন্দেহে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। 4 বছর পর তিনি যুক্তরাষ্ট্রের শীর্ষ পদে ফিরলেন। ফিরেই প্রথম যেই ভাষণ, সে ভাষণে তিনি বলেছেন আমেরিকার স্বর্ণযুগ আবার এখন থেকে শুরু হয়েছে। দিনের বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর ছিল। বদলে যাচ্ছে পুলিশ, র্যাব এবং আনসারের পোশাক, মানসিকতা বদলের আহ্বান, সীমান্তে ব্যবহারের জন্য কেনা হচ্ছে সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল। বিএনপি পুনর্গঠনের কাজ চলছে, জনগণের সমর্থন পেলে দেশ পুনর্গঠনের প্রত্যয় ব্যক্ত করেছেন তারেক রহমান। মানুষের দীর্ঘদিনের ভোট দিতে না পারার আক্ষেপ ঘোচাতে চান সিইসি। ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম উদ্বোধন করে তিনি বলেন, নিবন্ধন থেকে কেউ যেন বাদ না পড়ে সেদিকে নির্দেশ দেওয়া হবে এবং দৃষ্টি রাখা হবে। একটি বড় ঘটনা ছিল, শিক্ষার্থীদের আন্দোলনের মুখে মেডিকেল কোটায় পাশ করা 193 জনের ফলাফল স্থগিত করা হয়েছে। যাচাই বাছাইয়ের জন্য কালকের মধ্যে, অর্থাৎ আজকে যেদিন কথা বলছি, সনদ জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এগুলোই ছিল দিনের গুরুত্বপূর্ণ খবর। স্টুডিও আলোচনা শুরু করতে চাই বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা আব্দুস সালাম। আপনাকে দিয়ে বলছিলাম, বিশ্ব রাজনীতিতে নিঃসন্দেহে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণ। অনেকে এইভাবে বলছেন, এই যে তিনি দ্বিতীয় মেয়াদে আসলেন, এই দফায় ট্রাম্পের লাগাম টেনে ধরবে কে? কারণ এর আগের দফায় তার বেশ কিছু কর্মকাণ্ড আলোচনা সমালোচনার ঝড় তুলেছিল। সেই জায়গায় এই দফায় ট্রাম্পের লাগাম টানবে কে? বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটটাই বা কি দাঁড়াবে? আপনাকে ধন্যবাদ। আমার বিজ্ঞ আলোচক, এবি পার্টির নবনির্বাচিত সভাপতি, ওনাকে আমি কংগ্রেচুলেট করি এই দায়িত্ব নেওয়ার জন্য। এবং যারা আজকে শুনছেন দেখছেন তাদেরকেও ধন্যবাদ জানাই। লাগাম টেনের কথা বলছে, সেটা আমেরিকার জনগণই লাগাম টেনে ধরবে। কারণ এখানে এর আগের বারও যাই করুক, একটা হয়তো সে বিশ্ব রাজনীতিতে কিছু কিছু জায়গাতে সে হস্তক্ষেপ করে একটা অবস্থা করেছে, কিন্তু যত কিছুই করুক এদের পররাষ্ট্রনীতির বেলায় খুব একটা পরিবর্তন হয় না। এটা ডেমোক্রেটিক আসলো না রিপাবলিকান আসলো, তাতে খুব একটা কিছু আসে যায় না। যেমনি ভারতের বেলাও তাই। তো এই কারণেই আর ন্যাচারালি হয়তো ওইখানে কিছুটা তার যেটা আছে যে আমাদের বিভিন্ন দেশ থেকে যারা সেখানে বসতি গাড়ছে, এমনকি ট্রাম্প নিজেও কিন্তু অরিজিনালি সেখানকার, সেও তারপর আসছে ইতালি থেকে। কাজেই কিন্তু তারপরও সেখানে তার একটা সে গতবার ডেভেলপ করেছে, অভিবাসন বিরোধী একটা মনোভাব সে গতবার প্রকাশ করেছিল। এইবার জানি না কি হবে, তবে সেটা কোনোভাবেই আসলে আমেরিকানদের মধ্যে নিজস্ব আভ্যন্তরীণ বিষয়ে কিন্তু তারা খুব সচেতন। কাজে এই বিষয়ে অনেক বিষয় আছে, জাতীয় ইস্যুতে ওই ডেমোক্রেট রিপাবলিকান এক হয়ে যায়। যদি প্রয়োজন হলে তার ওই দলের না, তার দলের বিপক্ষেও সে ভোট দিতে রাজি হয়। গতবার ট্রাম্প যে ইলেকশনে হেরে গেল, সেই ইলেকশনের রেজাল্ট পরিবর্তন করার জন্য কিন্তু সে যে বিচারক বানাইছিল, ফাইনালি তার কাছে সে চেষ্টা করলো, কিন্তু সে 6 জানুয়ারিতে ক্যাপিটাল হিলে হামলার পর্যন্ত ঘটনা ঘটলো। সে অনেক কিছুই করছে, কিন্তু ফাইনালি সে কিছু করতে পারেনি, তাকে ক্ষমতা ছাড়তে হয়েছে। এই জন্যই হয়তো আমরা জানি, দেখা যাক ভবিষ্যৎ কি হয়। জি, আমাদের রাজনীতি কি প্রভাবে নিয়ে একটু পরে আলোচনা করবে। এই বিষয়ে একটু মুজিবুর রহমান মঞ্জু আপনার কাছে জেনে আসছে। আপনাকেও, আমি যদি ভুল না হই, নতুন দায়িত্ব নেওয়ার পর বাংলা ভিশনের স্টুডিওতে মনে হয় প্রথম আসলেন, আপনাকে অভিনন্দন রইল। মুজিবুর রহমান বলছিলাম, এই যে নতুন বিশ্ব প্রেক্ষাপট, যেখানে গাজা যদিও 15 মাস পর এক ধরনের যুদ্ধবিরতি, কিন্তু এই যুদ্ধবিরতি বা কতটা টেকসই এই নিয়ে বড় প্রশ্ন আছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ আছে, অর্থাৎ পুরো বিশ্বতে এক ধরনের অস্থিরতা আছে। এই বাস্তবতায় ট্রাম্পের দায়িত্ব গ্রহণকে আবার কোনো অস্থিরতা বাড়াবে কিনা, বা কোনো জায়গায় কোনো আশার আলো দেখছেন কিনা বিশ্ব ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে? ধন্যবাদ সালাম ভাইকে, দর্শককে, আপনাকে। প্রথম কথা হচ্ছে যে ওই যে আমাদের দেশে একটা কথা বলে না, যত গর্জে তত বর্ষে না। তো ট্রাম্পকে নিয়ে একটা আশঙ্কা এটা আছেই। এটা আমি মনে করি যে যেটা সালাম ভাই বলেছেন, আমিও একই রকম মনে করি যে বিশ্ব ব্যবস্থার একটা রীতি তো আমাদের সমাজে আছে, তাই না? আর আমেরিকান কালচার বলে একটা কথা আমরা জানি, যত কিছুই হোক সেই কালচারটা প্রিভেইল করে আলটিমেটলি। আমার এবার একটু সুযোগ হয়েছিল ইলেকশনের সময়, আমেরিকান ইলেকশনের সময় আমি গিয়েছিলাম সেখানে। লাস্ট যে 5-6 তারিখ সেখানে আমি
এবং নিউ ইয়র্কেও গিয়েছিলাম, পরে ফ্লোরিডাতেও গিয়েছিলাম ট্রাম্পের যে এলাকা সেটা দেখার জন্য। দুইটাই, একটা ডেমোক্রেটদের প্রাধান্য, একটাতে রিপাবলিকানদের প্রাধান্য। তো প্রথমেই আমি মানে এয়ারপোর্টে গিয়েই, জন এফ কেনেডিতে গিয়েই যে মানে অভিজ্ঞতাটা আমার হলো, প্রথমে যখন যেটা যে ইমিগ্রেশনে জিজ্ঞেস করে না যে তুমি কেন আসছো, তো আমি স্বাভাবিকভাবে বললাম যে তোমাদের ইলেকশন দেখতে আসছি। তো তুমি ইলেকশন দেখতে আসছো, তুমি কি করো? তাই বললাম আমি একটা পলিটিক্যাল পার্টির, আমি একজন অ্যাক্টিভিস্ট কর্মী, এটা বললাম। তো সে খুব ইন্টারেস্ট ফিল করলো। তো এই কথা বলতে বলতে সে আমাকে জিজ্ঞেস করলো তুমি কাকে সাপোর্ট করো, না আমাদের ট্রাম্পকে না বাইডেনকে, এই কামালাকে? তা আমি এই প্রশ্নের জন্য প্রস্তুত ছিলাম না। তারপর আমি বললাম যে দেখো, মানে আমার তো ডেমোক্রেটদেরকে পছন্দ, কামালাকে আমি। তো বললো যে কেন পছন্দ করো, তোমার কমলাকে পছন্দ করার কারণ কি? আসলে এত প্রশ্ন মানে এই জায়গায় করতে হবে? তো আমি বললাম ইনস্ট্যান্টলি, আমি বললাম যে দেখো, মানে ডেমোক্রেটদেরকে তো আমরা ডেমোক্রেসির যেহেতু এটাকে সাপোর্ট করি। এক, 2 নম্বর হচ্ছে কমলা যদি হয় সে একটা নারী, তোমাদের এখানে নারীর তখন তার কথা আমি বুঝলাম যে সে আসলে কমলাকে পছন্দ করছে না। সে বলছে শুধু একজন নারী হলেই তাকে দিতে হবে, তার কন্ট্রিবিউশন বা তার পলিসিগুলো দেখতে হবে, ভিশনটা কি। তো মানে আমার প্রথম অভিজ্ঞতাটাই যেটা হলো যে অ্যাকচুয়ালি ওখানে যে এবারে যেটা আমরা বাইরে থেকে মনে করতাম, দেখলাম যে না, এবারে কিন্তু ট্রাম্পের একটা জনপ্রিয়তা ছিল, ভোটের ট্রেন্ডটা ট্রাম্পের পক্ষে ছিল। যদিও মানে আমার আরেকটা ধারণা ভুল হয়েছে, যেটা ফ্লোরিডাতে গিয়ে আমি ভেবেছিলাম যে ব্যাপক উল্লাস দেখবো, ব্যাপক তাদের এটা দেখবো, কারণ ইলেকশনটা নিয়ে তো একটা হাইপ উঠেছিল সেখানে। আমি কিন্তু দেখলাম যে ফ্লোরিডা খুবই শান্ত। ইভেন আমরা ট্রাম্পের বাড়ির কাছেও গিয়েছি, সেখানে তেমন কোনো মানে জনসমাগম দেখলাম না, শুধু সাংবাদিকদেরকে দেখলাম সেখানে। তো আমি যেটা বলতে চাচ্ছি যে এই যে আমরা বাইরে থেকে যেটা গেজ করছি যে একটা বিশাল কিছু হবে, পরিবর্তন হবে, সেটা কিন্তু আমার কাছে মনে হয় না। আমার কাছে যেটা মনে হয় যে তাদের একটা মানে পলিসি আছে, এটা নিঃসন্দেহে ট্রাম্পের অতীতে অনেক আশঙ্কা আছে। যেমন আপনি জানেন যে আমেরিকানদের একটা বিশাল মানে ঐতিহ্য গড়ে উঠেছে যে তারা ওই যে আপনার নির্বাচিত প্রেসিডেন্ট পরাজিত মানে যিনি প্রেসিডেন্ট থাকবেন উনি একটা টি পার্টিতে ইনভাইট করেন ইলেক্টেড প্রেসিডেন্টকে। এটা 1700 মনে হয় 1837 সাল থেকে এটা প্রচলিত আছে, কিন্তু এটা প্রথম ব্রেক করেছে ট্রাম্প গত ইলেকশনের সময়। সে কিন্তু একে ইনভাইট করে নাই, বাইডেনকে ইনভাইট করে নাই, এবং সে বলছে যে ইলেকশনে কারচুপি হয়েছে, ইলেকশন মানি না, যেটা সালাম ভাই বলেছে। এরপরে তো যেটা সারা পৃথিবীতে আশ্চর্য করেছে যে লাঠি সোটা নিয়ে অস্ত্রশস্ত্র নিয়ে ক্যাপিটাল হিলে অ্যাটাক করা। ট্রাম্পের এই পাগলামিটার ব্যাপারটা নিয়ে মানুষ উদ্বিগ্ন, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আমি যেটা মনে করি যে গ্লোবালি এটা করার সুযোগ নাই, এবং আমরা যেটা মনে করি যে আমেরিকান এই রাজনীতির এই হালচাল নিয়ে সারা বিশ্বে কিন্তু একটা চোখ আছে। পৃথিবীটা এখন যেহেতু গ্লোবাল ভিলেজ, এটা শুধু আমেরিকান নাগরিকদের প্রশ্ন না, এটা সবার প্রশ্ন। সেই জন্য বলবো খুব কি মসৃণ হবে কিনা, খুব একটা কঠিনও তো আমার মনে হয় না। কারণ সবচেয়ে যে কঠিন যেটা ছিল যে ফ্যাসিস্ট, সে তো বিদায় হয়েছে। অর্থাৎ এইবার তার ইনুস সাহেব তার ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হওয়ার জন্য সে কোনো কারুকার্য করবে না, স্পষ্ট করেই বলে দিয়েছেন দিনের ভোট রাত্রে করবে না, বা আমি আর দামে নির্বাচন করবে না। সে কাজে এবার এবং প্লাস যদি যেটা আমরা বারবার হাসিনা থাকতেও বলে আসছি যে হাসিনাকে ক্ষমতায় রেখে কোনোভাবেই বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন সম্ভব না। ইভেন দ্যাট এটা আরও এক্সটেন্ডেড হইতে আমরা বলছি যে কোনো রাজনৈতিক দলকেই ক্ষমতায় রেখে নির্বাচন নিরপেক্ষ হবে না। এই জন্য আমরা বলছি নির্বাচনকালীন একটা নিরপেক্ষ সরকার দরকার। তা এখন তো আমাদের নিরপেক্ষ সরকারই আমরা আনছি। অভ্যুত্থানের পরে ডক্টর ইউনূস সাহেব বা তার যে সভাসদ তারা তো আর নির্বাচন করবে না, তাই কাজে তারা ভবিষ্যতে রাষ্ট্র ক্ষমতাও দখলে রাখতে চাবে না। তো এই কারণে পথ তো কঠিন হওয়ার কোনো কারণ নেই। আমরা দেখেছি 5 আগস্টের পর থেকে বেশ কয়েকবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যে আগামী নির্বাচনটা বিএনপির জন্য খুব কঠিন হবে। মানে এই জায়গাটা আসলে কেন বারবার জোর দেন? এটা তো একটা জিনিস ধরেন, একটা ষড়যন্ত্র, জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র তো আছেই, এটা তো স্বাভাবিক। কারণ এখন ধর পরাজিত ফ্যাসিবাদের সমস্ত মেশিনারিজ তো এখানে অবস্থান করছে, এবং জাতীয় আন্তর্জাতিকভাবে এটা তো একটা খোলাসা যে কি পরিষ্কার বলতেছে যে নির্বাচন যত পিছাবে তত বিএনপির জন্য টাফ হবে। কারণ
যে বিএনপিকে হয়তো তারা ক্ষমতা আসতে দিতে চায় না। এ কাজে ষড়যন্ত্র তো আছেই। এর জন্য আমাদের দলটাকে, যেটা আমরা শুধু তারেক রহমান, সেটা শুধু দল না, আমরা তো যেটা বলছি যে আন্দোলনকারী সকল রাজনৈতিক শক্তিকেও ঐক্যবদ্ধ থাকতে হবে। কারণ এটা তো সত্য কথা যে আজকে 17 বছর লাগছে আজকে ভারতীয় আধিপত্যবাদের শক্তির পক্ষে যে সরকার, কারণ যে হাসিনা যে ছিল ক্ষমতায় তাকে তো এই দেশের জনগণ বসায় নাই, আধিপত্যবাদী শক্তি তারা বসাইছে বাংলাদেশটাকে একটা বাজার হিসেবে ব্যবহার করার জন্য। কাজে তারা তো ওই গোস্বা এখনও তো তাদের যায় নাই, তারা তো ভুলে যায় নাই, তাদের রেগুলার ইনকাম তো কমে গেছে। তো সেই কারণে তারা কি চাবে নাকি এটা সহজে যে বিএনপি আসা মানে তার সেই পথটা বন্ধ হয়ে যাওয়া, বা আন্দোলনকারী সকল দলকে নিয়ে যদি বিএনপি ক্ষমতায় যায় তাহলে তার সেই পথটা বন্ধ হবে। তো সেই কারণে সে তো ষড়যন্ত্রের মধ্যে থাকবেই। দেখি সেটা তো আমাদের জন্য একটু টাফ হবেই, চোখ কান খোলা রাখতে হবে, সব দিকে দৃষ্টি রাখতে হবে, মানুষের কাছে সম্পর্কটা ঠিক রাখতে হবে। ইতিমধ্যে বিএনপিকে বিভিন্নভাবে অনেকে বলার চেষ্টা করতেছে না যে আওয়ামী লীগ বিএনপি দুইটা শক্তিকে একইভাবে অনেকে দেখানোর চেষ্টা করতেছে, কিন্তু বিএনপি আর আওয়ামী লীগ তো এক না, তাই না? বিএনপি হলো পরিষ্কার যে বিএনপির জন্মই হয়েছে আওয়ামী লীগের ব্যর্থতার মধ্য দিয়ে, এবং তার জিয়াউর রহমানের আবির্ভাবই হয়েছে যখন শেখ মুজিবুর রহমান ব্যর্থ হয়েছে। এবং বিএনপি বারবার প্রমাণ করছে যে গুড ম্যানেজমেন্ট দেওয়ার জন্য, একটা সরকার পরিচালনার জন্য, আজকে স্বাধীনতা বলি, গণতন্ত্র বলি, মানুষের মৌলিক অধিকার বলি, এগুলোকে এই দেশে নিশ্চিত করতে পেরেছে একমাত্র বিএনপি। আর আওয়ামী লীগ যতবারই ক্ষমতা এসেছে ততবারই ভোট শেষ করে দিছে, গণতন্ত্র শেষ করে দিছে, মৌলিক অধিকার শেষ করে দিছে। এই কারণে তো মানুষ 15 বছর, সবাই বলে না এত তাড়াতাড়ি ভোট চাই কেন, এত তাড়াতাড়ি কোথায়, 15-17 বছর ধরে মানুষ অপেক্ষা করতেছে ভোটের জন্য। আর কত অপেক্ষা করবে? অলরেডি একটা জেনারেশনের সময় তো আমরা চলে যাচ্ছে, একটা ডিকেড চলে যাচ্ছে, তাই না? তো সেই কারণে আমরা তো একটা যুগ চলে যাওয়া মানেটা কি, এটা বিশাল ব্যাপার। তা আমরা এর জন্যই বলতেছি যে এখন একটা নির্বাচন এই ষড়যন্ত্রকে মিশাই দিতে পারে একটা গ্রহণযোগ্য নির্বাচনের মধ্যে। মুজিবুর রহমান মুজী, যে ভোটের জন্য আর কত অপেক্ষা? আপনি যেটা বলেছেন সালাম ভাইকে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এটা কঠিন হবে কেন বলছেন, আমি মনে করি এটা যথেষ্ট যৌক্তিক কারণও আছে। উনি ভাবছেন কয়েকটা কারণে হতে পারে। একটা হচ্ছে আমাদের দেশে কিন্তু মানে পলিটিক্সটা সবসময় এক্সিস্টিং গভর্নমেন্টের বিরুদ্ধে। আপনি দেখবেন যতগুলো নিরপেক্ষ নির্বাচন হয়েছে তখন যে সরকার ক্ষমতায় ছিল তার অব্যবহিত পরে যখন নির্বাচন হয়েছে সেই সরকারি দলটা পরাজিত হয়েছে। তো এখন যে ইলেকশন হবে এখানে অব্যবহিত সরকারি দল কোনটা, আওয়ামী লীগ না বিএনপি? ইলেকশন যত দেরি হবে মনে হবে এক্সিস্টিং দলটা বিএনপি, আর এক্সিস্টিং যত দ্রুত হবে তখন মনে হবে এক্সিস্টিং দলটা আওয়ামী লীগ। কারণ এই যে বিএনপি, এই যে এখন যে নিরপেক্ষ সরকার মানে কন্টিনিউ করছে, এই কন্টিনিউ টাইমটাতে স্বাভাবিকভাবেই রাজনীতিতে বিএনপির প্রাধান্য বেশি। আপনি সামাজিক সব জায়গায়, প্রশাসনিক সব জায়গায় গেলে দেখবেন যে বিএনপির একটা রাজনৈতিক প্রাধান্য তৈরি হচ্ছে। তো যেহেতু আমাদের দেশটা তৃতীয় বিশ্বের দেশ হিসেবে আমরা দারিদ্র, অভাব, নানা ধরনের বিষয়ের সম্পৃক্ত, ফলে মানুষ খুব দ্রুত পাওয়ারফুলদের বিপক্ষে চলে যায়। তো বিএনপি যদি পাওয়ারফুল হিসেবে বেশি দিন থাকে তাহলে দেখা যাবে যে এই জনমতটা বিএনপির বিপক্ষে দাঁড়াতে পারে। এটা একটা বিশ্লেষণ হতে পারে। যদি এটা ভেবে তারেক রহমান ভাবেন তাহলে এটা খুবই ওয়াইজ একটা ওনার বিশ্লেষণ, চিন্তা। এর বাইরে আরেকটা জিনিস যেটা আছে যে যেহেতু এটা অ্যাপারেন্টলি মানুষের ভাবনা, আমি এরকম মনে করি না যদিও, বাট মানুষ মনে করছে যে যেহেতু বিএনপি এখন একচ্ছত্র, কোনো প্রতিদ্বন্দ্বী নাই ওই অর্থে, ফলে এটা যেটা হতে পারে যে বিএনপির মধ্যে ইন্টারক্ল্যাশ তৈরি হতে পারে। এখন দেখা যাবে যে প্রত্যেকটা আসনে নিজেদের মধ্যেই শক্ত প্রতিদ্বন্দ্বী দাঁড়াবে। এটা কিন্তু হবে, এটা বিএনপি নেতৃবৃন্দ যতই পাবলিকলি অস্বীকার করুক, আমি মনে করি যে এটা ফ্যাক্ট। তাদেরকে এবারে মনোনয়ন দেয়া এবং বিদ্রোহী প্রার্থী বা বিভিন্নভাবে প্রার্থীদের, এটা একটা বিরাট চ্যালেঞ্জিং ব্যাপার হবে। এবং এটা রিপিটেডলি এর জন্য আমি দেখেছি বিএনপি নেতারা কিন্তু খুব যে আনন্দে ভাসছেন বিষয়টা তা না। হ্যাঁ, কর্মীরা আনন্দে ভাসছেন কারণ তারা দীর্ঘদিন নিপীড়িত অবস্থায় ছিলেন, কিন্তু বিএনপি নেতৃত্বের মধ্যে একটা পরিপক্কতা দেখা যাচ্ছে সিনিয়র নেতাদের, বিশেষ করে যেমন আজকে দেখেন আমি বিএনপির অনুষ্ঠানে দেখলাম যে মহাসচিব সাহেব একদম পুরো বক্তব্যটা দিয়েছেন খুবই গঠনমূলক। উনি বলেছেন আমাদেরকে প্রশিক্ষণের দিকে জোর দিতে হবে, আমাদের এই ধরনের মিছিল টিছিল, এই যে উত্তর দক্ষিণ পশ্চিম, উনি কিন্তু খুব ক্যাটাগরিক্যালি বলেছেন। এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তো বারবার সে কথাটা দেখলাম তারেক রহমানের মুখ দিয়ে আসছে। আমার যেটা মনে হচ্ছে
যে বিএনপির জন্য এটা একটা গোল্ডেন চান্স বাংলাদেশকে একটা রাইট ট্র্যাকে আনার। কারণ এত বড় অপরচুনিটি বাংলাদেশে আর কোনো পলিটিক্যাল পার্টি কখনো পেয়েছিল কিনা। কারণ বিএনপিকে সাধারণত বলা হয় যে এটা একটা অপরচুনিস্ট দল, এটা পলিটিক্যাল পার্টি না, এটা একটা ক্লাব, এই ধরনের নানা ধরনের সমালোচনা আমরা দেখি পলিটিক্যাল মানে বিশেষ করে সিভিল সোসাইটির লোকদের পক্ষ থেকে। কিন্তু গত 15 বছরে বিএনপির নেতারা যেই ক্রাইসিস ফেস করেছেন, জেল জুলুম থেকে শুরু করে, একজন নেতাও বলতে মানে এরকম একটা নেতা আপনি খুঁজে পাবেন না যিনি ভয়ানক রকমের মামলা। আপনার মামলা কত সালাম ভাই? মানে বলতেও পারবেন না, সবখানে কারো এরকম। বিএনপি নেতাদের 40-50-এর নিচে কোনো মামলাই নাই ওনাদের, জেল টেল তো আছে এটা বিষয়। এখন ঘটনা হচ্ছে যে এই যে বিএনপি জেল জুলুমের ভেতর দিয়ে গিয়ে না ভেঙে দলের মধ্যে কোনো একটা, অর্থাৎ বিএনপি একটা রাজনৈতিক দলে, ত্যাগী রাজনৈতিক দলে পরিণত হয়েছে। এই ইমেজটা নিয়ে বিএনপি ক্ষমতায় যদি আসে, এরপরে যদি সে সত্যিকার অর্থে 31 দফা, তারেক রহমান আমি বলতে শুনেছি, উনি বলেছেন 31 দফা বাস্তবায়ন আমাদের বিশাল চ্যালেঞ্জ, এটা আমাদের করতে হবে। এইটা যদি বিএনপি করতে পারে, দেন জিয়াউর রহমান যেভাবে বাংলাদেশকে একটা রাইট ডিরেকশনে এনেছিলেন, সেম ওয়েতে ওনার ছেলের বা ওনার ফ্যামিলির জন্য বা ওনার রাজনৈতিক সহকর্মীদের জন্য দ্যাট ইজ দি অ্যানাদার অপরচুনিটি আমি মনে করি যে আসছে ওনাদের সামনে। বাট অপরচুনিটির অপর পৃষ্ঠা কিন্তু একটা থ্রেট আছে। সেই থ্রেটটা হচ্ছে যদি এটা ওনারা ফেল করেন, তাহলে এই ছাত্র জনতার যে এসপিরেশন তৈরি হয়েছে, তারা যে একটা নতুন বাংলাদেশ চায়, আমি তো মনে করি এই সরকারকে যে সংস্কারের কথা নানাভাবে আসে, আমি তো মনে করি এই সরকারকে সংস্কারগুলো করে বিএনপি যদি একটা ফ্রেশ স্টার্ট করতে পারতো, বিএনপির জন্য বেশি লাভ হতো। এবং সরকারকে বিএনপির বলা উচিত ছিল যে আপনারা সব সংস্কার করেন, ঠিক আছে? তো যাই হোক, সেটা আলাদা বিতর্ক। আমি যেটা বলতে চাচ্ছি যে বিএনপির জন্য রাজনীতিতে একটা বিশাল অপরচুনিটি অ্যান্ড অ্যাকর্ডিংলি একই জায়গায় একটা বিরাট চ্যালেঞ্জও তাদের জন্য আছে। এবং এটা যদি উতরাতে পারে, বিএনপি যতটুকু না লাভবান, বিএনপি লাভবান হওয়ার কিছু নাই যে দলের ধরেন এত বড় একটা পেয়ে গেছে, তাদের হচ্ছে বাংলাদেশ লাভবান হবে, এটা আমি মনে করি। জি আব্দুল সালাম, এই যে আজকে আপনাদের সদস্যপদ নবায়ন কার্যক্রম উদ্বোধনেও তারেক রহমান বলেছেন যে বিএনপি পুনর্গঠনের কাজ চলছে, সেই জায়গায় মুজিবুর রহমান মঞ্জু যেটা বলে, এবং দেশবাসীও তো নিঃসন্দেহে তাই ভাবে যে এই যে একটা সুবর্ণ সুযোগ বিএনপির সামনে, কিন্তু একই সাথে আবার একটা চ্যালেঞ্জও এই জায়গাটা। এটা তো সবকিছুর জন্য সবকিছু চ্যালেঞ্জ। আপনি যে বেঁচে আছেন এটাও একটা চ্যালেঞ্জ, তাই না? অলওয়েজ আপনাকে লড়াই করেই চলতে হবে। আর চ্যালেঞ্জ তো অবশ্যই, কারণ সবচেয়ে বড় কথা হলো যে গত 15 থেকে 17 বছরে ফ্যাসিবাদ এই দেশটাকে শেষ করে দিয়ে গেছে। এমন দেশের রাষ্ট্রীয় এমন কোনো প্রতিষ্ঠান নাই যে প্রতিষ্ঠানটাকে শেষ করে নাই। আজকে যে কটা প্রতিষ্ঠানের উপরে রাষ্ট্র দাঁড়ায় থাকে, একটা প্রতিষ্ঠানও ভালো নাই। তো কাজে এটা ভঙ্গুর অবস্থায় আছে। এটাকে যদি আপনি আবার পুনর্গঠন করতে চান, এটা তো একটা বিশাল শক্তির ব্যাপার। এর জন্যই তো বিএনপি নিজে থেকে বলে আসছে যে এটা কোনোভাবেই এককভাবে কারো পক্ষে সম্ভব না। এটার জন্য একটা জাতীয় ঐক্য নিয়ে আমরা যেমনি আন্দোলন করেছি, সরকার আমরা দেশটাও বিল্ড আপ করতে হবে সেইভাবে। ওইটা এই কারণে কিন্তু সেটা কাজে এটা ইটস এ চ্যালেঞ্জ। এবং এই চ্যালেঞ্জটা শুধু বিএনপির না, কিন্তু এই চ্যালেঞ্জটা হলো আমরা যে দেশের স্বাধীনতায় বিশ্বাস করি, গণতন্ত্রে বিশ্বাস করি, নিজের পায়ে দাঁড়ানোটা বিশ্বাস করি, আমাদের জন্য চ্যালেঞ্জ। যেটা এর আগেও বলছি যে যেমন শেখ হাসিনা গণতন্ত্রটা যখন ধ্বংস করে, তখন কিন্তু আমরা বলছি যে একদিন আবার এই গণতন্ত্রের জন্যই শেখ হাসিনাকে কাঁদতে হবে, আওয়ামী লীগকে কাঁদতে হবে। আজকে দেখেন ওই পরিণতি কিন্তু হয়েছে। অর্থাৎ তার সেই ইসের কারণেই কিন্তু আজকে যদি গণতন্ত্রটা সে রাখত, নির্বাচনের মাধ্যমে যদি সরকার পরিবর্তনের পথটা সে বন্ধ না করত, নির্বাচনের মাধ্যমে যদি তার পরাজয় হতো, তাহলে কিন্তু আজকে সে এক সারিতে পালাইতে হতো না, তার সাথে সাথে আওয়ামী লীগও পালাইতো না, তার সাথে সাথে ওই পুলিশের প্রধান বা বাইতুল মুকাররমের খতিবও পালাইতো না। অর্থাৎ সব কিছু পচায় দিছে। কখন একটা বাইতুল মুকাররমের মতো মসজিদের খতিব পালায় যায়, অর্থাৎ তার মানে কোথায় নিয়ে গেছে সমাজ ব্যবস্থাটাকে। একটা পুলিশের প্রধান, ওসি তো অনেক জায়গায় পালাইছে, পুলিশের প্রধান পর্যন্ত পালায় চলে গেছে, তাই না? আজকে সরকারের বাইরেও আজকে দেখবেন অনেক বড় ব্রুকেট ছিল, পালাইছে। তো এই অবস্থাটায় নিয়ে রাষ্ট্রটা সে নিয়ে গেছে একটা ভঙ্গুর অবস্থায়। আজকে পররাষ্ট্রনীতি নাই, আজকে দেখেন আজকে অর্থনীতি একটা ভঙ্গুর করে দিছে। আজকে জনগণকে সব
জনগণকে চোর বাটপার সব আজকে ভরে দিছে। আজকে পলিটিশিয়ানদের দেখেন, আওয়ামী লীগ করে সুরঞ্জিত বাবুর মতো একটা পলিটিশিয়ান তাকে কালো বিড়াল বানায় তাকে বিদায় করছে। রাশেদ খান মানানোর মতো একটা পলিটিশিয়ান, সে একটা এমপি আর মন্ত্রী হওয়ার জন্য নিজের হোল লাইফটাকে সে শেষ করে দিয়েছে। অর্থাৎ আমি বলতেছি যে প্রত্যেকটা প্রতিষ্ঠানকে সে ধ্বংস করছে। এবং আমি মনে করি যে এটা শুধু সে ধ্বংস না, এটা হলো আধিপত্যবাদী শক্তি তাকে দিয়ে করাইছে যে আমার এই দেশের চরিত্রটা যদি নষ্ট করে দেয়। আজকে দেখেন কত 17-18 বছর ধরে বা তারও বেশি ধরে যে আছে, আজকে কোনো ছাত্র রাজনীতি নাই, ছাত্র নতুন লিডারশিপ যে বের হয়ে আসবে সেটা নাই। আমরা ইউনিভার্সিটিতে শুনেছি যে আজকে ভালো ছাত্ররা বলছে আই হেট পলিটিক্স। অর্থাৎ এমন একটা জায়গায় নিয়ে গেছে সে যে এই রাষ্ট্রটা যাতে আর না দাঁড়াইতে পারে। এটা কার পক্ষে কাজ করছে? সে ওই আধিপত্যবাদীদের পক্ষে কাজ করছে। এই জায়গাটায় মুজিবুর রহমান মঞ্জু বলছে এবং রাজনীতির মাঠে আলোচনাটাও আছে যে ভঙ্গুর দেশে যে সংস্কারগুলো আগে হলে তারপর বরং নির্বাচনটা হলে কি বিএনপি দেখেন, আমরা যেটা বলছি সংস্কার কিন্তু আমরা মানা করি নাই, কিন্তু আমরা বলছি যে কি কি সংস্কার করতে চান আপনি একটা রোড ম্যাপ দেন। এবং সংস্কার কিন্তু এটা আজীবন চলতে থাকবে, সংস্কার চলতেই থাকবে, তাই না? এটা সংস্কার তো এই মুহূর্তে করে সব শেষ করে দিলাম সেটা না। ইভেন দেন আগামী যে 5 বছরের জন্য যে সরকার আসবে ওই সরকারও যে সব সংস্কার করে যেতে পারবে এমন কোনো গ্যারান্টি নাই, আবার হয়তো পরিবর্তন হবে। তাই কাজে সংস্কার চলতেই থাকবে। আর সবচেয়ে বড় কথা আমরা কেন বলতেছি এটা, যে আজকের এই ইন্টেরিয়াম গভর্নমেন্ট এই 19টা মানে দিয়ে উপদেষ্টা দিয়ে আজকের এই দেশটা সে পরিচালনা করতে পারছে না, যেটা বাস্তব, ফেস করতে পারছে না। কাজে এইটার জন্য চক্রান্তটা যেটা চলতেছে, ষড়যন্ত্র চলতেছে, এই ষড়যন্ত্রটাকে ফেস করতে হলে এখন একটা মানে পিপল ভার্ডিক্ট নিয়ে একটা সরকার থাকা দরকার। তাহলে হবে কি যে সে যে জোরালো কথা বলতে পারবে। আপনি দেখেন না আজকে যে ভারতের পররাষ্ট্র সচিব বা তাদেরই কেউ একজন বলছে যে নির্বাচিত সরকার ছাড়া আমার তার সাথে কথা বলার বা নিয়ে আলোচনা করার কিছু নাই। অর্থাৎ এই যে কথাটা সে বলতে তো পারছে। কাজে আমার যখন একটা পিপল ভার্ডিক্ট নিয়ে একটা গভর্নমেন্ট আসবে, আজকে অনেকে যেটা বলতে চায় এখনো যে হাসিনা পদত্যাগ করে নাই, এটাও তো অনেকে বলতে চায় বা বলেও ফেলে, এই বিষয়গুলো তো থাকবে না। এই কারণে এইগুলোকে যত আমি দীর্ঘায়িত করব সময়, ততই দেখা যাবে ওই ফ্যাসিবাদের মানে যারা আছে তারা আস্তে আস্তে একটু জেগে একটু করার চেষ্টা করবে। কাজে এটাকে ফেস করতে হলে আমরা মনে করি যে যতটুকু তার সংস্কার করা দরকার, নির্বাচনটাকে গ্রহণযোগ্য করার জন্য, অংশগ্রহণমূলক করার জন্য, সেটা করে সে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা অর্পণ করুক। তাহলে দেশ এবং বিদেশ সবার তখন বাংলাদেশের প্রতি একটা থাকবে। এবং সে একটা ইলেকটেড গভর্নমেন্ট যতটুকু জোরালোভাবে কাজ করতে পারবে, এ তো পারবে না। আজকে দেখেন লোকাল গভর্নমেন্ট। স্টুডিও এই আলোচনা একটি ছোট্ট বিরতির পর আবার ফিরছি। দর্শক, নিউজ অ্যান্ড ভিউজের একটি ছোট্ট বিরতির সাথেই থাকুন, ফিরছি বিরতির পর। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি নিউজ অ্যান্ড ভিউজে। মুজিবুর রহমান মঞ্জু, যে আলোচনাটা হচ্ছিল, আপনিও কি মনে করেন কিনা যে নির্বাচন দেরি হলে সংকট আরও বাড়বে? এবং একটি ছোট বিষয় যুক্ত করতে চাই, আজকে জামাতের সাথে এই জাতিসংঘের একটি বিশেষজ্ঞ প্রতিনিধি দল আলোচনার জন্য জামাতের প্রতিনিধি দল তাদের এখানে গিয়েছিল। সেখানে জাতিসংঘের পক্ষ থেকে একটি প্রশ্ন তোলা হয়েছে যে নির্বাচনে আসলে সব দল অংশ নিতে পারবে কিনা। অর্থাৎ দিন শেষে কিন্তু আবারও সেই প্রশ্নটির সামনে আসছে যে অংশগ্রহণমূলক নির্বাচন, এই অংশগ্রহণমূলকের জায়গাটা বা কীভাবে নিশ্চিত হবে? প্রথম কথা হচ্ছে, আমি সালাম ভাই যে কথাটা বলেছেন এটার আমি একটু ব্যাখ্যা করতে চাই। প্রথম কথা হলো যে আমাদের এই সরকারের ম্যান্ডেট বা ভার্ডিক্টের কথা উনি যেটা বলেছেন, আমি তো মনে করি ম্যান্ডেট দুই ধরনের ভাবে হয়। একটা হচ্ছে ইলেকশনের মাধ্যমে, আর একটা ম্যান্ডেট হয় বিপ্লবের মাধ্যমে, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। কারণ আপনি যদি দেখেন যে আমাদের যে মুক্তিযুদ্ধ হয়েছে, মুক্তিযুদ্ধের আগে তো একটা ইলেকশন হয়েছে, সেই ইলেকশনের একটা ম্যান্ডেট ছিল, কিন্তু সেই ম্যান্ডেটটা যখন ফেল করেছে, সেই ম্যান্ডেটটা যখন আপনার এক্সিস্টিং গভর্নমেন্ট যখন সেই ম্যান্ডেটটা বাস্তবায়ন করতে দেয় নাই, তার প্রতিবাদে কিন্তু মানুষ যুদ্ধ করে দেশটাকে স্বাধীন করেছে। এবং দেশ যখন স্বাধীন হয় তখন কিন্তু আর অতীতের সব কিছু বদলে যায়। এটা পুরোটাই একটা সংস্কার, পুরোটাই দেখেন রাষ্ট্র বদলে গেছে, সীমানা বদলে গেছে, পতাকা বদলে গেছে, সব কিছু বদলে দেওয়া হয়। এবারও কি হয়েছে, আপনি বারবার ইলেকশন আসছে, বঞ্চিত করেছেন জনগণকে, রাস্তায় লোকজন নামতে গেছে, রাস্তায় গুলি করে মানুষ মেরেছেন। ফলে এখানেও একটা গণ বিপ্লব হয়েছে। সেই যে গণ অভ্যুত্থানের ফলে যেটা হয়েছে যে মানুষ একেবারে অভ্যুত্থানের ফলে মানুষ দেখা গেল গণভবনকে সে কী করে দিয়েছে,
সে চেহারা বদলে দিয়েছে। গণভবন আর গণভবন নয়, ওটা এখন কী হয়ে গেল, ওটা হয়ে গেল এখন জাদুঘর। এই যে পরিবর্তন করে দেয়া, এটা কিন্তু আর আগের জায়গায় ফিরে আসে না। এই জন্য আমরা বলছি যে এই সরকারের বড় ম্যান্ডেট হচ্ছে সংস্কার। এই যুক্তিটা এখানে গুরুত্বপূর্ণ, যে এই পরিবর্তনটা তো স্বাভাবিকভাবে হয় নাই, স্বাভাবিক ম্যান্ডেটের দিয়ে হয় নাই। এটা এমন একটা ম্যান্ডেট পেয়েছে যে ম্যান্ডেটটা আমি মনে করি পাওয়ারফুল। যেটা সালাম ভাই বলেছেন যে এর দুর্বলতা আছে। আপনি অতীতে যদি যখন দেখবেন এই তত্ত্বাবধায়ক সরকারগুলো কি করেছে, তত্ত্বাবধায়ক সরকার যখন এসেছে তখন কিন্তু সব দলের লোকেরা একটা তটস্থ ছিল। সব দলের সন্ত্রাসীরা, অস্ত্রধারীরা, সব দলের ইয়েরা কিন্তু, এই যে একটা লেভেল প্লেয়িং ফিল্ডের কথা বলা হয়, যে তত্ত্বাবধায়ক সরকার নিরপেক্ষভাবে একটা ভূমিকা রেখেছে, শক্তিশালী অবস্থানে নিয়েছে। এবং আপনি দেখবেন 91-তে যদি দেখেন, 96-তে যদি দেখেন, এরপরে যদি আপনি প্রত্যেকটা তত্ত্বাবধায়ক সরকার আমল দেখা যাচ্ছে, তত্ত্বাবধায়ক সরকারগুলা ফুটপাত উচ্ছেদ করে, রাস্তায় শৃঙ্খলা নিয়ে আসে। দুর্নীতিবাজেরা বিভিন্ন সময় আমরা দেখেছি, গতবার 111-এর সময় দেখেছি রাস্তায় রাস্তায় বস্তায় বস্তায় টাকা পড়ে আছে গাড়ি। তার মানে কি, দুর্নীতি বিরুদ্ধে একটা অভিযান শুরু হয়। ফলে আমার কাছে ভিন্ন, আমার কাছে মনে হয় নির্বাচিত সরকারের চাইতেও ওই ইন্টারিম গভর্নমেন্ট অনেক পাওয়ারফুল হয়, কারণ সে তো কারো কাছে দায়বদ্ধ না। বিএনপি বা আওয়ামী লীগ সে তার দলীয় কর্মীদের কাছে দায়বদ্ধ, তার একটা বিরাট কর্মী বাহিনী আছে, সে তার দলের লোকদের সেভ করতে চায়। এই সরকার তো কোনো ফলোয়ার নাই, এই সরকার তো কোনো কর্মী বাহিনী নাই, ফলে সে নিরপেক্ষভাবে একটা ভূমিকা রাখতে পারে। এবং সে যখন ভূমিকা রাখে, আপনি দেখবেন 111-এর সময় প্রথম দিকে কি হয়েছে, শেখ হাসিনা খালেদা জিয়া দুজনকে গ্রেফতার করা হয়েছে। তো তখন তো মানুষ রাস্তায় নেমে আসে নাই, বরং প্রাথমিকভাবে একটা সাপোর্ট দিয়েছে। এবং সব দলের নেতাদেরকে যখন জেলখানায় নিয়ে বন্দী করা হয়েছিল, আপনার মনে থাকার কথা, সব দলের নেতাদের দাঁড়ানো একটা ছবি ছিল। এখন কথা হচ্ছে আমাদের এই সরকার কেন এই পজিশনটা নিতে পারলো না, এবং নিতে না পারার কারণে আজকে যেটা সালাম ভাই বলেছেন, আমি ওখানে সালাম ভাইকে সাপোর্ট করি, যে আপনি এত বড় একটা ম্যান্ডেট পাওয়ার পরে আপনি এই রাষ্ট্রটাকে একটা জায়গায় দাঁড় করানোর জায়গা ঐক্যবদ্ধ করতে পারলেন না কেন? এই সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে, আমি তাইমুর আপনাকে বলি, সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে জাতীয় ঐক্যটা নষ্ট করা। যেই 5ই অগাস্টে বা 8ই অগাস্টে সালাম ভাই কি বঙ্গভবন অনুষ্ঠানে ছিলেন? শপথ অনুষ্ঠানে তো আমরা সবাই ছিলাম, সব দলের লোকেরা ছিল। সেখানে তো সবাই ঐক্যবদ্ধভাবে, কেউ আমরা তখন প্রশ্ন তুলি নাই আজকে কেন আমাদের মধ্যে অনৈক্য, আজকে কেন ছাত্রদের মধ্যে অনৈক্য, আজকে ছাত্রদের মধ্যে নানা গ্রুপ, উপদল, দল উপদল কেন তৈরি হয়েছে? এই সরকারের, এটা আমি মনে করব যে তারা এই ঐক্যটাও রক্ষা করতে পারে নাই। তো এই জায়গায় আমি যেটা মনে করি যে এই ম্যান্ডেটের যে দুর্বলতাটা, জনগণের এই সাপোর্টের যে দুর্বলতাটা, সেই দুর্বলতাটা এই সরকারের পর্যালোচনা করা উচিত। এবং তারা এই রাষ্ট্র শাসন করতে গিয়ে, এবং আমাদের যে সংস্কার না নির্বাচন, আজকে যে বিতর্কটা তৈরি হয়েছে, এই বিতর্কটা তো আমি দেখি অহেতুক একটা বিতর্ক। কারণ এই যে সালাম ভাই নিজেও বললেন, বা বিএনপির লোকেরা তো বারবার বলছেন যে আমরা সংস্কার চাই, কিন্তু আপনাকে তো মনে রাখতে হবে যে অন্তর্বর্তীকালীন সরকার মানে কি? অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে একটা সাময়িক সরকার, এর অর্থই এটা। তো একটা সাময়িক সরকারের যে ম্যান্ডেটটা, মানে রেসপন্সিবিলিটিটা থাকে, সেই রেসপন্সিবিলিটি কয়টা? আমি মোটা দাগে সবসময় বলি যে এই সরকারের 4টা রেসপন্সিবিলিটি আছে। একটা হচ্ছে এই রাষ্ট্রটা যে একদম ভেঙে গেছে, এই রাষ্ট্রটা ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে, এটাকে একটা স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা। আইন শৃঙ্খলা, অ্যাডমিনিস্ট্রেশন, সব জায়গায় অর্থনীতি, সব তো ভঙ্গুর অবস্থা। উনি যে বলেছে ইমামও তো নিয়োগ দিতে হচ্ছে এদেরকে, ইমামও তো পালাই গেছে, আপনার বিভিন্ন জায়গার দারোয়ানও পালাই গেছে বিভিন্ন মানে প্রতিষ্ঠানের। তাহলে এটাকে একটা জায়গায় নিয়ে আসা। সেকেন্ড হচ্ছে এত বড় একটা গণহত্যা যেটা হয়েছে, গণহত্যার এই অব্যবহিত যারা খুনি, লুটেরা, এদেরকে আপনি আইনের আওতায় আনা। কারণ এদের কাছে তো কোটি কোটি টাকা, এদের হাজার কোটি টাকাগুলো কোথায়? এদের বাসা থেকে তো উদ্ধার করা যেত। দ্বিতীয় হচ্ছে এটা। তৃতীয় হচ্ছে সংস্কার সাধন করা, যেটা আমরা বলেছি যে এই সরকারের একটা বড় দায়িত্ব হচ্ছে কি কি সংস্কার সে করবে সেইটা করা। তারা করছে হয়তো, কিন্তু বিলম্ব হচ্ছে বলে মনে করছি আমরা। এবং লাস্ট হচ্ছে একটা ফেয়ার, ফ্রি, অংশগ্রহণমূলক ইলেকশন। আপনি যেটা বলেছেন অংশগ্রহণমূলক ইলেকশন কিভাবে হয়, অংশগ্রহণমূলক ইলেকশন করার জন্য আমাদেরকে কয়েকটা কাজ করতে হবে। যেমন আমরা সবসময় বলি, একটা প্রশ্ন আসে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা। আমি বলছি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা এই প্রশ্ন তো আইনের ব্যাপার। আওয়ামী লীগ যদি খুন করে, আওয়ামী লীগ যদি লুট করে, আওয়ামী লীগ যদি নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে, আওয়ামী লীগ যদি বাংলাদেশের টাকা পাচার করে, আওয়ামী লীগ যদি বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতির বিস্তার করে, আপনি কি
আওয়ামী লীগের বিচার করবেন না? সেই আওয়ামী লীগের বিচার কি হবে? আওয়ামী লীগের বিচার যদি হয় নিষিদ্ধ হওয়া, আওয়ামী লীগের বিচার যদি হয় তার নিবন্ধন বাতিল হওয়া, এটাই তো ন্যায় বিচার। এবং এটা তো করা আওয়ামী লীগের জন্যই দরকার, আওয়ামী লীগ দলটাকে রক্ষা করার জন্য আওয়ামী লীগের বিরুদ্ধে এই বিচারগুলো হওয়া দরকার। সেজন্য বলছি যে এখানে প্রশ্ন দুটো, একটা হচ্ছে অংশগ্রহণমূলক নির্বাচন, আরেকটা হচ্ছে এই দুর্বৃত্তদের বিচার করা। আপনি দুর্বৃত্তের বিচারও করবেন, বিচার করার পরে যারা নির্দোষ থাকবে তারা অংশগ্রহণমূলক নির্বাচন আসবে, অসুবিধা একটু জেনে আব্দুল সালাম, এই যে দুটি বিষয়, একটু হচ্ছে অংশগ্রহণমূলক নির্বাচন, আর আপনিও কি তাই মনে করেন কিনা যে জাতৈক্য নষ্টই এই সরকারের বড় ব্যর্থতা? নষ্ট মানে কি, ধরেন আমরা বলতেছি যত সময় যাবে, সে উনি যেটা বলছে যে সময় যাচ্ছে বলে কিন্তু এটা হচ্ছে, অর্থাৎ জাতীয় ঐক্যটা ছিল, আমরাই তো এই সরকারকে বসাইছি, তাই না? আমরা তো এই সরকারকে বসাইছি, তো সেই সরকারের উচিত তো যেটাকে ফ্রম দ্য ভেরি বিগিনিং, যে সরকার এবং আন্দোলনকারী যে রাজনৈতিক শক্তি এটাকে একসাথে সমন্বিত করা, এবং সমন্বিত করে সে যে সমস্ত অ্যাকশান নিচ্ছে সেগুলোকে আলাপ আলোচনার ভিত্তিতে করা, এটা একটা পার্ট করা রাজনৈতিক দলগুলোকে, কিন্তু সেটা তো তারা করতে পারে নাই। কারণ এখানে সবচেয়ে বড় যেটা, যে আজকে দেখেন একটা হলো যে নিত্য প্রয়োজনের দাম এখন পর্যন্ত কমে নাই, আবার আইন শৃঙ্খলা তো সেটা বাদীদের করতে পারে নাই। আইন শৃঙ্খলা বরঞ্চ আমরা যতটুকু নিয়ন্ত্রণ করছি, সাহায্য করছি সরকারকে, তারা ততটুকুও করতে পারে নাই। পাশাপাশি দেখেন সিন্ডিকেট ভাঙা যাবে না, তারাই বলছে কেন ভাঙা যাবে না? আজকে কালো টাকার মালিক যারা, কাকে কাকে ধরতে পারছে, কতটুকু হয়েছে, হয় নাই। আজকে আওয়ামী লীগের যে সমস্ত এই যে যারা গণহত্যা চালাইছে, তারা সীমান্ত অতিক্রম করে চলে গেল পার্শ্ববর্তী দেশে, কয়জনটা ধরতে পারছে? অর্থাৎ সরকার যেটা, উনিও যেটা, আমি একমত যে এই সরকারটা তো আরও 100 মাইল স্পিডের জায়গায় 200 মাইল স্পিডে চলা উচিত ছিল, যদি তারা সেই ম্যান্ডেটও ছিল, কিন্তু তারা যদি করতে পারতো তাহলে তো আজকে এই অবস্থাটা আসতো না। আমরা কেন বলতেছি যে আপনি পারতেছেন না, এই কারণে আপনি একটা নির্বাচনের ব্যবস্থা করেন। কারণ এটা হলো যে এই কারণে, আরও কারণ হলো যে আমরা দেখছি তো আমাদের চোখের সামনে 111 ঘটছে, কিভাবে ঘটছে, এই লগি বইটা দিয়ে মানুষ মাইরা, তাই না? সেই সময় তো একটা কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল, সেই কেয়ারটেকার গভর্নমেন্টটাকে বিলুপ্ত করে আর্মি ব্যাক গভর্নমেন্টটা তারা আনছে, এবং সেই সময় তো রাজনীতিটাকে শেষ করে দিছে, ডেমোক্রেসিটাকে, অর্থাৎ রাজনীতিটা রাজনৈতিকভাবে সরকার পরিবর্তন হওয়ার, ভোটের মাধ্যমে পরিবর্তন হওয়ার পথটা কিন্তু ওই দিনই শেষ করে দিছে। তো কাজে আবার যে এই ধরনের ষড়যন্ত্র হবে না বা হচ্ছে না, এটা তো আমরা জানি না। এই কারণে আমরা বলতেছি, যদি আপনি করেন সংস্কার, কিন্তু পাশাপাশি আপনি নির্বাচনের জন্য প্রস্তুতি নেন, এবং নির্বাচন বেশি পিছায়েন না, পিছাইলে এই সমস্যাগুলো আপনার বাড়বে, আপনি তখন এটা করতে পারবেন না। ওটা এখনই দেখেন, লোকাল গভর্নমেন্ট তো নাই, আজকে ঢাকা সিটি কর্পোরেশনের মতো কর্পোরেশন নাই, আজকে মশা মারার কোনো নাই, কারণ এখানে কী হয়েছে, কমিশনারও নাই, মেয়রও নাই, কেউ নাই। তো এইভাবে তো দেশ চলতে পারে না। আজকে ঢাকা শহর ট্রাফিক জ্যাম, অচল হয়ে গেছে, কোনো কিছুই নাই, কেউ কাউকে মানে না। তো এই অবস্থাতে একটা দেশ চলতে পারে না। আপনি যদি গুড ম্যানেজমেন্ট দিতে পারতেন তাহলে তো আজকে এই প্রশ্নটা আসতো না। এবং এটার জন্য আমরা আপনাকে দোষও দিতে চাই না, আমরা বলতেছি যে যাদেরকে নিয়ে, যাদের কাঁধে ভর করে এই সরকার চলতেছে, তারা তো ফ্যাসিবাদের দোসর। তো কাজে ওদের কাঁধে ভর করে, ওদেরকে রেখে এরা তো কিছু ভালো কিছু করতে পারবে না। এই জন্যে আমরা বলতেছি যে এরা আরেকটা ষড়যন্ত্র করার আগে আল্লাহর হস্তে আপনি ভোটের দিকে চলে যান, যাতে সেটা তত পিপুলস, কারণ যত দিন যাবে ততই বলবো আর আমার চালের দাম কমে নাই, আরে কি হবে আমার এগুলো দিয়া, তাই না? অর্থাৎ এবং ওই যে আরেকটা যেটা কথা যেটা বলছে যে আজকে আওয়ামী লীগ যে এত অত্যাচার, নিপীড়ন, নির্যাতন করে গেল, এটা কি ভুলানোর জন্য আপনি সময় বেশি দিবেন? তাহলে কি আওয়ামী লীগ যে আবার পুনর্বাসিত হওয়ার জন্য আপনি সুযোগ করে দিবেন? এই প্রশ্নটা তো আসবেই, তাই না? তখন তো যখন এই সরকার যদি ব্যর্থ হওয়া মানেটা কি, এই সরকার ব্যর্থ হওয়া মানেই মনে হবে যে তাহলে আগের সরকারই ভালো ছিল। এই প্রশ্নটা আনার জন্যই কি আপনি সময় বেশি দিবেন? এই জন্যই আমরা বলতেছি যে আজকের সময় আর বেশি না দিয়ে আপনি, ঠিক আছে 5 বছর, আমরা তো একটা সংস্কারের জন্য আমরাই যেটা বলছি 31 দফার মধ্যে পরিষ্কার, আমি ক্যাটাগরিক্যালি বলতে পারি যে আমাদের প্রথম যে 4টা দফা দেওয়া আছে, ওই 4টা দফায় যদি আপনি বিশ্লেষণ করেন তাহলে বাংলাদেশে নতুন করে ফ্যাসিবাদ জন্ম হওয়ার কোনো সুযোগ নাই,
কোনো সুযোগ নাই। তাই কাজে আপনি ইলেকশন দেন, ইলেকটেড গভর্নমেন্ট আসুক, তারপর সংস্কার চলতে থাকুক, এরপরে না হলে আবার সরকার পরিবর্তন হবে, পাবলিক আবার ভোট দিয়ে নতুন সরকার আনবে, অসুবিধা তো নাই। জি মুজিবুর রহমান মঞ্জু, একেবারে অনুষ্ঠানের শেষে একটি বিষয়, বদলে যাচ্ছে পুলিশ, র্যাব, আনসারের পোশাক। প্রশ্ন উঠেছে মানসিকতার কি বদল হবে কিনা, আর 5 আগস্টের পরে যে একেবারে ভঙ্গুর অবস্থা বাহিনীগুলো, এই জায়গা থেকে আসলে দাঁড়াতে পারবে কিনা? এই ক্রাইসিসটা কিন্তু এখন পর্যন্ত সমাধান হয় নাই। কারণ দেখেন, এই যে শুধু পোশাক বদলের সিদ্ধান্ত হয়েছে আজকে 5 মাস বা 6 মাসের জায়গায় গিয়ে, অথচ প্রথম দিন থেকে কথা উঠেছিল যে এই পুলিশ আর ওয়ার্কেবল কিনা। দেখেন, একটা সময় ছিল যে পুলিশ দেখলে আমরা ভয় পেতাম, এখন আমার মনে হয় সবচাইতে মানুষ যাকে দেখলে করুণার দৃষ্টিতে দেখে সেটা হচ্ছে পুলিশ। পুলিশের লোকেরা এখন পোশাক গায়ে দিয়ে মনে হয় যেন তারা একটা মানে অবহেলিত একটা। আজকে আমি একটা ঘটনাও শুনলাম যে মারামারি হচ্ছে, পুলিশ এগিয়ে আসছে না, কিছু করছে না, শোনে না তো কেউ কথা। হ্যাঁ, পুলিশের কথা কেউ শুনছে না। আমরা দেখছি রিক্সাওয়ালারা ট্রাফিক আইন মানতেছে না, মোটরসাইকেলওয়ালাদের প্রচুর দেখবেন হেলমেট ছাড়া মোটরসাইকেল ঘোরাঘুরি করছে। পুলিশের সেই নৈতিক পজিশনটা নাই যে সে কাউকে চ্যালেঞ্জ করবে। এখন কথা হচ্ছে এই যে পুলিশ যে একেবারেই উল্টা হয়ে গেল, এই আগের যে পুলিশ তার ভয়ে সে মানুষের উপর ছিল নিপীড়নকারী একটা বাহিনী, আর এখন হয়ে গেল পুলিশ একেবারে মানুষের কাছে মূল্যহীন একটা বাহিনী। এটা কি শুধু পোশাক পরিবর্তন করে এটার সমাধান হবে? আমার কাছে মনে হয় না। আমার কাছে মনে হয় এটার জন্য একটা মেজর ডিসিশন নিতে হবে যে এই পুলিশ বাহিনী, আমরা যেটা বলেছিলাম, আমরা যদি পুলিশের যে সমস্ত লোকেরা পালিয়ে গেছে বা যারা ভায়োলেশন করেছে, অনেকে আছে আপনি দেখবেন পুলিশের, এখন আমি জানি না, আমার কাছে তথ্যটা নাই, ডাটাটা নাই, যে কত হাজার পুলিশ সম্ভবত তারা কাজেই ফিরে নাই, যারা গুলিতে অংশ নিয়েছে, যাদের ছবি আছে, এটা অনেকে ফিরে নাই। ওই জায়গাগুলো আমরা যদি এই তরুণদেরকে দিয়ে রিপ্লেস করতে পারতাম, এই তরুণরা তখন পুলিশ আকারে বা আইন শৃঙ্খলা রক্ষার কাজে, আপনি দেখেছেন যে প্রথম যখন তারা ট্রাফিক সিগন্যাল মেনটেন করেছে, ওরা তো কাউকে ধরে নিয়ে যায় নাই, ওরা তো কাউকে শাস্তি দেয় নাই, কিন্তু একটা মোরাল পজিশন ছিল যে ওরা বলছে যে আঙ্কেল বা ভাই আপনারা লাইন ব্রেক করবেন না। দেখা গেল যে মানুষ পেছনে গিয়ে লাইন ধরেছে, রো মেনেছে, তারপরে হেলমেট পরেছে, সিট বেল্ট বেঁধেছে। তার মানে কি, এটা একটা মোরাল পুলিশিং তাদের মধ্যে, মানে মোরাল একটা পজিশনটা তাদের মধ্যে ছিল। তো এই জায়গায় যদি আমরা করতে পারতাম, যে একটা স্পেশাল বাহিনী তৈরি করতে পারতাম এই ইন্টারিম পিরিয়ডের জন্য, পুলিশের পাশাপাশি এই ধরনের একটা ইয়ে থাকতো, এবং এদের মোটিভেশনটা এরকম থাকতো যে আমরা একটা গণ অভ্যুত্থান করেছি এবং আমরা বদলাতে চাই, এবং প্রথম আগে আমরা রাস্তাও বদলাবো। যেটা আমাদের ওই যে আপনার মনে থাকার কথা যে সড়ক নিরাপদ সড়ক আন্দোলনের যেটা হয়েছিল, ওই সময় কিন্তু একই জিনিসটা কাজ করেছিল। ফলে আমি কিন্তু খুবই সন্দিহান। আমি দেখলাম যে আপনার পুলিশকে দেওয়া হচ্ছে লোহা আয়রন কালার, তারপরে র্যাবকে দেওয়া হচ্ছে জলপাই কালার, তারপর আনসারকে দেওয়া হচ্ছে গোল্ডেন হুইট বা সোনালী গমের কালার। ভেরি ক্রিয়েটিভ আইডিয়া হয়তো বা, কিন্তু কথা হচ্ছে এটা নতুন করে কি আমার ভ্যালু অ্যাড করবে? আমাকে তো এটা একটা বার্তা পৌঁছাতে হবে লোকদের কাছে যে এই পুলিশ শুধু পোশাকে বদলায় নাই, এটা একটা নতুন পুলিশ। এই পুলিশের কাজ হচ্ছে, আপনারা যে পুলিশকে চিনতেন এরা সেই পুলিশ না, এরা হচ্ছে মানুষের বন্ধু, আবার একই সাথে এরা অন্যায়ের ব্যাপারে কঠোর। আপনাকে মনে রাখতে হবে, আপনি যখন গভর্ন করবেন কাউকে, দুটো জিনিসের সংমিশ্রণ লাগবে। একটা হচ্ছে ভালোবাসা আর একটা হচ্ছে ভয়, এই দুইটার সংমিশ্রণ লাগবে। এখন আমরা যেটা হচ্ছে, শেখ হাসিনার পুলিশ ছিল শুধু ভয় দিয়ে মানুষকে কন্ট্রোল করেছে, আর এখন ডক্টর ইউনূসের যে পুলিশ যেটা আমরা দেখতে পাচ্ছি, এরা হচ্ছে কি ভালোবাসা দিয়ে জয় করবে, তার প্রতি ঘৃণা মানুষের, উল্টাটা। সুতরাং এইটা ভয় এবং ভালোবাসার সংমিশ্রণে একটা নতুন আইন শৃঙ্খলা বাহিনী দরকার। জি, অনুষ্ঠানে একেবারে শেষ আব্দুল সালাম, একই প্রশ্নে যে গণ অভ্যুত্থানের পর পুলিশের পোশাক হয়তো বা বদল হচ্ছে, চরিত্র বদল হবে কিনা? সেটাই তো সবচেয়ে বড় প্রশ্ন। বললাম না যে আজকের, যেটা আমি বিগিনিংয়ে বলছি, আমি এটা আবার বলতে চাই যে আজকের আধিপত্যবাদী শক্তির পক্ষে ফ্যাসিবাদ আমাদের চরিত্র নষ্ট করে ফেলছে সব। কাজে এই চরিত্র, এটাকে ঠিক করার জন্য আজকে একেবারে নিচের লেভেল থেকে সবাইরই, যদি আমার সেটা পরিবর্তন করতে না পারি তাহলে কোনো কিছুই হবে না। সেটার জন্যই, সেটা হলো যে দেশপ্রেম। এবং সবচেয়ে বড় কথা যেখানে, যে আজকে শিক্ষিত যে সমাজ, আজকে শিক্ষিত সমাজ সব সেলফিশ হয়ে গেছে, সব ব্যক্তি চিন্তা, তার ঊর্ধ্বে কিছু। আজকে আগে একটা শিক্ষক ছিল সমাজের আইডল, আর এখন একটা শিক্ষকের সেই অবস্থাটা নাই। আগে একটা সাংবাদিক ছিল টোটাল সমাজের একটা আইডল, এবং আমরা দেখছি এই সাংবাদিকরা আজকে কোথায় চলে গেছে, তাই না?
সব জায়গাতে যে অধপতনটা হয়েছে, এই অধপতনটাকে রোধ করতে হলে এখানে একটা যেভাবেই নেই না কেন একটা কালচারাল একদম রেভলিউশন দরকার, এছাড়া কোনো বিকল্প নাই। কারণ আজকের ওই আকাশ সংস্কৃতি আমাকে খায় ফেলছে, এবং গত 15 বছরে আমার বই পুস্তক সব কিছুতে তারা যেভাবে ইনজেক্ট করছে তাদের সব কিছু, এগুলো আমার মোরাল শেষ করে দিছে। একটা আপনি চিন্তা করতে পারেন যে একটা জাতীয় সংসদের সদস্যর নাম হইতে পারে ইয়াবা বুদ্ধি, অর্থাৎ সেই ইয়াবার ব্যবসা করছে, এবং কি তারপরে তারে পাল্টা তার বউকে দেওয়া হয়েছে। এতে এই যে একটা অবস্থা, সমাজটা তো এইভাবে ধ্বংস করে দিছে। যে জায়গায় আমার সবচেয়ে মেধাবী ছাত্র বলে আমি রাজনীতি হেট করি, যে জায়গায় আমার একটা মেধাবী ছাত্র বলে যে আমি পলিটিশিয়ান হইতে চাই না, আমি পুলিশ হইতে চাই না, হলে ওই যে কাস্টমসে জয়েন করতে চাই, তাই না? যে জায়গায় ফ্যামিলি মেম্বার তার মেয়েকে বিয়ে দিতে চায় যে উপরি কত পায়, অর্থাৎ সব জায়গায় যে ধ্বংসটা নামছে, এটাকে করতে হলে আপনাকে একটা কালচার, অর্থাৎ সব কিছুতে আপনার একটা মোরাল, এটা যদি আপনার না এবং সেটা সবচেয়ে বড় যেটা দরকার, যে যারা বুদ্ধিজীবী আছে, যারা মেধাবী আছে, যারা দেশ পরিচালনা করে, আজকে যে ব্যুরোক্রেসি বলেন, আমি তো ধন্যবাদ জানাই যে শেষ পর্যায়ে হলো যে আমাদের যে সেনাবাহিনী, যারা আজকে পুলিশ বলেন, র্যাব বলেন, বিজিবি বলেন, সব কিছুকে তারা ধ্বংস করে দিছে, কিন্তু শেষ পর্যায়ে এই দেশপ্রেমিক সেনাবাহিনী কিন্তু ফাইনালি আমাকে বাঁচাই দিছে। কয়েক হাজার মারছে, তারপর আরও কয়েক হাজার মাইরেও সে ক্ষমতায় থাকতে চাইছিল, কিন্তু সেনাবাহিনী মানে নাই বলেই সেটা কিন্তু সম্ভব হয়েছে। এটা কি কারণে? কারণ যে দেশপ্রেমটা তাদের মধ্যে এখনো সেটা আছে, এই দেশপ্রেমটাই সবচেয়ে বড় দরকার। এবং এটা শুধু রাজনীতিবিদদের দোষারোপ করলে হবে না, সব জায়গাতে রাজনীতিবিদদেরও আজকে আমাদেরও যে চরিত্র, আমাদের যে জায়গায় যে আমরা ঠেকছি, আজকে সেখানেও সব জায়গাতেই সেই পরিবর্তনটা যদি না আনতে পারি, তাহলে আমাদের পক্ষে সেটা সম্ভব না। দুজনকে আজকে স্টুডিওতে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। দর্শক, নিউজ অ্যান্ড ভিউজ আজ এ পর্যন্তই। আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।